এটিএন নিউজ দেখছেন। ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের সাথে আছি আমি তাসফিয়া তামান্না। আজ আমরা কথা বলবো শিল্প কারখানায় গ্যাস ও বিদ্যুতের সংকট নিয়ে। কথা বলবো মোহাম্মদ ইফতেখারুল কামালের সঙ্গে, চেয়ারম্যান স্কাইলার্ক নিট কম্পোজিট লিমিটেড। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। ধন্যবাদ। প্রথমেই কথা বলতে চাই, বিজিএমইএ বলছে গ্যাস বিদ্যুতের সংকটে ব্যাহত হচ্ছে রপ্তানিমুখী শিল্প এবং এতে ঘন্টায় 5 কোটি টাকার মতন ক্ষতির সম্ভাবনা বা ক্ষতি হচ্ছে, সেটি তারা বলছেন। সামগ্রিকভাবে এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। দেখুন, ওই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা জিনিস হাইলাইট করে কথাটা শুরু করতে যাচ্ছি। গার্মেন্ট শিল্পে এখন আমরা একটা ক্রান্তিকালীন সময় পার করছি, খুব ক্রিটিক্যাল একটা সময় পার করছি, যে জন্য বিজিএমইএ থেকে শুরু করে গভর্নমেন্টের আরও বিভিন্ন সেক্টররা সবাই এখন এই বিষয়টা নিয়ে খুব তোড়জোড়ভাবে সাপোর্ট করার চেষ্টা করছে যে আসলে এই সময়টা কীভাবে পার করা যায়। এই সময়টা আমাদেরকে পার করতে হবে এবং আমাদেরকে সার্ভাইভ করতে হবে। এই মুহূর্তে গার্মেন্ট শিল্পে অনেকগুলো সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। যেমন গ্যাস এবং বিদ্যুৎ একটা মেজর ইস্যু ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। গ্যাসের সমস্যার কারণে কিন্তু আমরা গ্যাস এবং বিদ্যুৎ ছাড়া কিন্তু আমরা কোনো কিছু প্রোডাকশন করতে পারবো না, শিপমেন্ট করতে পারবো না। গ্যাস এবং বিদ্যুতের কথা গত কয়েক যুগ ধরে কিন্তু বলে আসা হচ্ছে। আলটিমেটলি কিছু সমাধান হচ্ছে, কিছু হচ্ছে না। যেমন গত 10-12 বছর আগে সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রী বাসাবাড়িতে গ্যাস এবং গ্যাসের যে কানেকশন সেটা নতুন দেয়া থেকে বিরত রেখেছেন। এটা একটা হেল্প করেছে, বাট তারপরও এখনও পর্যন্ত আমাদের যে গার্মেন্ট শিল্পের জন্য যতটুকু গ্যাসের প্রয়োজন সেটা কিন্তু এখনও মেটাতে পারছে না। সরকার কাজ করছে, বিজিএমইএ কাজ করছে, বিজিএমইএ হাইলাইট করছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা ওই সংকট থেকে উত্তরণের কোনো পথ খুঁজে পাইনি। চেষ্টা চলছে, বাট হচ্ছে না। এখন এই সময় যে গ্লোবালি যে একটা ক্রাইসিস চলছে, যুদ্ধের একটা সমস্যা চলছে, পাশাপাশি কিছুদিন আগে যখন ইউক্রেন ওয়ারের কারণে আমরা একটা ব্যাঘাতে ছিলাম, তার আগে আমরা 2020 সালে কোভিডের কারণে আমরা একটা ব্যাঘাতের মধ্যে পড়েছিলাম। কোভিডের সমস্যা আমরা এখন উত্তরণ করে কিছুটা সোজা হয়ে দাঁড়িয়েছি। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ এসে আমাদেরকে আবারও ব্যাকফুটে ঠেলে দিচ্ছে। এর পাশাপাশি এখন আমরা যে সময়টা পার করছি, গ্যাস এবং বিদ্যুতের যে সংকট, এই সংকট যদি অচিরে সমাধান করতে না পারি, তাহলে গার্মেন্ট শিল্পের জন্য একটা অসহনীয় একটা বাজে সময় অপেক্ষা করছে আমাদের জন্য। বিজিএমইএর প্রেসিডেন্ট মান্নান কোচি ভাই, উনি খুব জোরালোভাবে এই জিনিসটাকে হাইলাইট করছেন। কারণ এখন এই সমস্যা যদি সবাই মিলে সম্মিলিতভাবে যদি সমস্যার সমাধান না করা হয়, তাহলে কিন্তু আমরা ছিটকে যাব। চায়না প্রোডাকশন একটা ধাক্কা খেয়েছে, ওদের প্রোডাকশনে কিছুটা স্থিমিত হয়েছে, কিন্তু নতুন বায়াররা এখন কি করছে, তারা বাংলাদেশেরও বিকল্প খোঁজার চেষ্টা করছে। যেহেতু বাংলাদেশ কিছুটা সংকটকালীন সময় পার করছি আমরা, গ্যাস এবং বিদ্যুতের পাশাপাশি আরও কিছু ইস্যু আছে, কিন্তু এই সময় যদি বায়াররা যদি অন্য কোনো দিকে মুখ ফিরিয়ে নেয়, ওইটা কিন্তু ফিরিয়ে আনা অনেক কঠিন হয়ে যাবে। এই জিনিসটা সবাইকে বুঝতে হবে। শুধু আমরা গার্মেন্টস পোশাক শিল্পের মালিকরা বা আমরা যারা গার্মেন্টসের সাথে জড়িত আমরা বুঝলেই হবে না। এখানে গভর্নমেন্ট বোঝার চেষ্টা করছে, আরও যে সমস্ত সেক্টর আমরা এটার সাথে জড়িত, সবাই যদি এটাতে এগিয়ে না আসে, সম্মিলিতভাবে যদি সমন্বয় করে যদি এটা সমাধান না করা হয়, তাহলে কিন্তু আমাদের জন্য একটা বাজে সময় অপেক্ষা করছে সামনে। আপনি বলছিলেন যে বায়াররা আসলে আরও নতুন দেশের কাছ থেকে কিনতে চাচ্ছে, একইভাবে আমরাও নতুন বাজার খুঁজছি। তো এটি আমরা পারছি না, অনেকদিন থেকেই আমরা খুঁজছি। কারণগুলো কি বলে মনে হয়? একটা মেজর কোশ্চেন। এখানে দেখেন, সেই 2008-এর যখন অর্থনৈতিক মন্দা শুরু হয়, তখন গভর্নমেন্ট নতুন ইনসেন্টিভ ঘোষণা করেছিলেন যে নতুন মার্কেট খুঁজলে আমরা অ্যারাউন্ড 5% এক্সট্রা ইনসেন্টিভ দেওয়া হতো। এটা একটা বড় ইনিশিয়েটিভ ছিল, যে ইনিশিয়েটিভের কারণে কিন্তু নতুন নতুন অনেক মার্কেট ডেভেলপ হয়েছে। ওই সময়কালীন কথা আমি বলছি, মেক্সিকো ডেভেলপ হয়েছে, ব্রাজিল ডেভেলপ হয়েছে, আর্জেন্টিনা, পেরু, চিলি, নতুন নতুন মার্কেটগুলো কিন্তু ডেভেলপ হয়েছে। এই গভর্নমেন্টের এই সহায়তা কিন্তু অনেক দূরে অনেকটুকু উৎসাহ প্রদান করেছে আমাদেরকে। কিন্তু আনফর্চুনেটলি গত 10 বছর যাবৎ তেমন কোনো নতুন মার্কেট আসলে ডেভেলপ হচ্ছে না। গভর্নমেন্ট ইপিবি কিন্তু চেষ্টা করছে, নতুন নতুন ফেয়ারে যাচ্ছে, ফেয়ারে কিন্তু আমাদেরকে 30-50% অ্যারাউন্ড, আমি যদি বলি অ্যারাউন্ড 50% ডিসকাউন্ট দিয়েও আমাদেরকে স্টল নিতে আমাদেরকে ইনসিস্ট করছে, উদ্বুদ্ধ করছে। কিন্তু আনফর্চুনেটলি হয়তো হচ্ছে না, বাট হবে, এখনও চেষ্টা চলছে। বিজিএমইএ হেল্প করছে, ইপিবি হেল্প করছে। হচ্ছে না, এর পেছনে সীমাবদ্ধতা কোথায়? এটা আসলে এখন গ্লোবাল ক্রাইসিস চলছে, তো গ্লোবাল ক্রাইসিসের মধ্যে হয়তোবা ওই ইস্যুগুলো একটা ফ্যাক্টরে দাঁড়িয়েছে। বায়াররা এখন একটু যেখানে যে অর্ডার প্লেস করছে, ও হয়তো ওই জায়গা থেকে সরতে চাচ্ছে না, যেহেতু একটা ক্রাইসিস মোমেন্ট যাচ্ছে। যখন ক্রাইসিস মোমেন্টটা চলে যাবে, তখন বায়াররাও নতুন মার্কেট খোঁজার শুরু করবে, আমরাও তখন ওই নতুন বায়ারগুলো হয়তো ধরতে পারবো। আমাদের যে শিল্প কারখানা ছিল রপ্তানি, একদম সরাসরি যারা আমরা রপ্তানি করতাম, সেরকম শিল্প কারখানা কমে 2200-তে এসে দাঁড়িয়েছে, যেটি 5000-এর উপরে ছিল। এই বড় একটা ধস বলবো আমি, এর কারণ কি? দেখুন, ইদানিংকালের ঘটনা যদি আমি বলি, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন,
একজন একটা গার্মেন্টস ফ্যাক্টরি যে চলবে তাদের তো কিছু যে অন্তরায়গুলো এখন সামনে চলে আসছে, গ্যাস বিদ্যুতের একটা সমস্যা চলছে, স্যালারি ওয়েজেস হঠাৎ করে কিন্তু একটা বড় অ্যামাউন্ট কিন্তু বাড়াতে হয়েছে এখন অ্যাট এ টাইম, এবং ইনসেন্টিভ গভর্নমেন্টের যে সরকারকে তো তার নিজস্ব চিন্তাভাবনা দিয়ে দেশ চালাতে হয়। গভর্নমেন্টের প্ল্যানিং থেকে কিছু ইনসেন্টিভ কিছুটা কমিয়েছে, বাট এখন সবগুলা সমস্যা কিন্তু অ্যাট এ টাইম গার্মেন্টস মালিকদের উপরে চলে আসছে। এটা কিন্তু অনেক বড় একটা এফেক্ট পড়ছে। এখন এতগুলো অন্তরা অ্যাট এ টাইম নিয়ে পাশাপাশি গ্লোবাল ক্রাইসিস চলছে, যুদ্ধের একটা দামাডোল চলছে, এগুলা থেকে উত্তরণে কিছুটা হলেও তো ব্যাঘাত সৃষ্টি হচ্ছেই। এগুলা মানে একটা প্রবলেম আসলে আমরা একটা প্রবলেম ফেস করতে পারি। যেমন 2020 সালে আমাদের সামনে কী ছিল, শুধু কোভিড ছিল। আমরা সবাই যতটুকু সম্ভব চেষ্টা করেছি সার্ভাইভ করার জন্য। আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমি বলবো মোটামুটি অনেকটুকু সার্ভাইভ করেছিল কোভিডের সময়টাতে। কিন্তু এখন কোভিডের পরপর যখন যুদ্ধের একটা ধাক্কা আসছে, এই ধাক্কাতে মোটামুটি অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। এটা মানে আনফরচুনেট, ভেরি আনফরচুনেট। এটা এখানে কিছু করার নাই। এখন যারা সার্ভাইভ করতে পারছে, আশা করছি কোম্পানি বন্ধ হয়ে যাওয়া মানে তো আমাদের রপ্তানিও অনেকাংশে ভাটা পড়া। এই রপ্তানিতে ভ্যালু এডিশন করতে আমরা আসলে কি করতে পারি? ভ্যালু এডিশনের ব্যাপারটা আসলে এককভাবে শুধু মানে শুধু গার্মেন্টস মালিকরা পারবে না, শুধু সরকারও পারবে না, বিজিএমই একা পারবে না। এখানে একটা সমন্বয়ের একটা বিষয় আছে। কিছু সমন্বয়হীনতা তো থাকে আমাদের। আমি একটা জিনিস মেনশন করতে চাই, আমাদের বিজিএমের যে বর্তমান যে প্রেসিডেন্ট মান্নান কোচি ভাই, যে এস এম মান্নান কোচি ভাই, উনি একটু ডাইনামিক টাইপের লোক। আপনি দেখে থাকবেন সম্ভবত সালাম মোর্শেদি ভাই যখন পাশ করেছিল তখন একক প্যানেলে পাশ করেছিল। এই নিয়ে এই নিয়ে সেকেন্ড টাইম, দ্বিতীয়বারের মতো বিজিএমই ফুল প্যানেলে পাশ করেছে এই মান্নান ভাইয়ের নেতৃত্বে। এবং উনি একটু ডাইনামিক, উনি একটু অ্যাগ্রেসিভ। উনি কোনো কথা কাউকে তোয়াক্ক করে কথা বলে না। উনি যেটা পোশাক শিল্পের জন্য যেটা সঠিক, উনি চোখ বন্ধ করে ওই কথাটা বলে ফেলে। এটা এখন আমরা ওনার দিকে তাকিয়ে আছি। যদি এই সমন্বয়হীনতা যে কথাটা আমি মেনশন করেছিলাম, বিজিএমই এবং গভর্নমেন্ট যদি সমন্বয় করে চলে, বিজিএমই কিন্তু গভর্নমেন্ট এবং দেশের কথা চিন্তা করে কথাগুলো বলছে। পাশাপাশি সরকারকেও আমাদের কথা চিন্তা করতে হবে যে পোশাক মালিক শিল্প তারা যদি টিকে থাকে তাহলে কিন্তু দেশের রপ্তানি টিকে থাকবে। রপ্তানি টিকে থাকলে কিন্তু অর্থনীতি অটোমেটিক এটা গ্রো করবে। সো এই সমন্বয়টা হয়তো হবে, যে জন্য এখন উনি তো মাত্র দায়িত্ব নিয়েছেন, হয়তো বা সামনে হয়তো আমরা এটার একটা ফলাফল দেখতে পাবো। আশা করছি হয়তো এটার রেজাল্ট আমরা পাবো ইনশাল্লাহ। এই সংকটের মুহূর্তে অভিযোগের তির এনবিআর এর দিকে স্বয়ং বিজেপি সভাপতির, এই ক্ষেত্রে কি বলবেন? আমি যদি ভুল না করে থাকি, আমি ওনার স্টেটমেন্টটা পড়েছি। এটা আসলে অভিযোগ বলা যাবে না। আমাদের বিজেএমই সভাপতি হিসেবে ওনার দায়িত্ব হলো আমাদের পোশাক শিল্পের সমস্ত মালিকদের এবং কর্মচারীদের সবার কথা চিন্তা করে যে জিনিসগুলোতে আমরা বাধাগ্রস্ত হচ্ছি, যে জায়গায় আমরা আটকে যাচ্ছি, উনি শুধুমাত্র ওই পয়েন্টগুলোকে হাইলাইট করছে। যেহেতু এই ওনার হাইলাইটের কথার উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তী যে গভর্নমেন্ট যে প্রজেক্টগুলো ডিপার্টমেন্টগুলো আছে তারাও এগুলোতে নজর দিবে। এমন না যে কিছু লোকের কারণে কিন্তু বাকি সমস্ত ডিপার্টমেন্ট কিন্তু বদনামগ্রস্ত হচ্ছে। কিন্তু তো কোচিভাই যেটা করছে, উনি হাইলাইট করার কাজটা করছে যে আমাদের এই সেক্টরে আমরা প্রবলেম ফেস করছি, আমরা বন্দরে প্রবলেম ফেস করছি, আমরা ভ্যাটের প্রবলেম ফেস করছি, যে জায়গায় আমরা প্রবলেম ফেস করছি এগুলো উনি হাইলাইট করার চেষ্টা করছে, যাতে পরবর্তীতে ওই ডিপার্টমেন্টগুলো ওইদিকে নজর দেওয়ার পরে একটা সমাধান চলে আসে। মূলত উদ্দেশ্য ওইটাই। এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে। ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের সময় হলো ছোট্ট একটা বিরতি নিয়ে, ফিরে এসে আরও এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ। কথা বলছিলাম শিল্প কারখানায় গ্যাস এবং বিদ্যুতের সংকট নিয়ে। বিরতির পূর্বে গ্যাস বিদ্যুৎ নিয়ে অনেক কথা বলেছি। গ্যাস এবং বিদ্যুতের বিল নিয়েও সমস্যার কথা আসলে কারখানাতে যারা রয়েছেন তারা বলছেন। এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। দেখুন, ধাপে ধাপে বিদ্যুতের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে। অন্তরায়গুলো যে আমি মেনশন করেছিলাম এটার মধ্যে এটা একটা অন্তরায়। খরচ বেড়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা আমাদের গার্মেন্টসের খরচটা কিন্তু বাড়াতে পারিনি। বাইরেরাও প্রেশারে আছে, তারাও দাম বাড়াতে চাচ্ছে না। এখানে আমাদেরও কিছু ইস্যু আছে, যেমন নেগোসিয়েশন, কিছু পাওয়ারের হয়তো আমাদের কিছু ঘাটতি আছে। আমরা নিজেরা হয়তো অতটা নেগোসিয়েশন পাওয়ার নিয়ে হয়তো বাইরের সামনে দাঁড়াতে পারছি না।
বাট চেঞ্জ তো আসছে, চেঞ্জ আসছে এবং আসবে। সময় আসছে আমাদের হয়তো আরেকটু স্ট্রং হওয়ার, কারণ যে পরিমাণ ইনভেস্টমেন্ট আমরা আমাদের দেশে করছি, যেমন এখন নতুন করে আউটারওয়্যারে ইনভেস্টমেন্ট হচ্ছে, হিউজ ইনভেস্টমেন্ট হচ্ছে, নতুন বাজার আসছে। আগে শুধুমাত্র আমরা বেসিক টি শার্ট করতাম, এখন সব এক্সক্লুসিভ আইটেম বাংলাদেশে হচ্ছে, যেটা আগে শুধুমাত্র চায়নারে করতো, চায়নাতেই হতো, এখন বাংলাদেশে হচ্ছে। এটা একটা এফেক্ট হবে, হয়তো আমরা কাভার করতে পারবো। বিদ্যুৎ এবং গ্যাসের বিল যেটা বাড়ছে, আমি অনুরোধ করবো সরকারকে যে যেন আমাদের সাথে সমন্বয় করে, বিজিএমের সাথে বা গার্মেন্টস পোশাক শিল্পের মালিক সমন্বয় করে যতটুকু রিজনেবল যেটা বাড়াতে হবে সেটা যেন বাড়ায়, বাট অযৌক্তিকভাবে যেন হুট করে যেন বেশি করে বাড়িয়ে না দিয়ে আবার গার্মেন্টস শিল্পটাকে যেন একটা রিস্কের মধ্যে না ফেলে দেয়, এতটুকু অনুরোধ হয়তো আমি করব, যে সমন্বয় করে একটা কিছু করা, যে যতটুকু হোক, যতটুকু রিজনেবল যেটা আসে সেটা দেওয়া উচিত, আমি মনে করে দেওয়া উচিত। অ্যাকর্ড অ্যান্ড অ্যালায়েন্সের পরামর্শে ব্যাপক বিনিয়োগ করছে আমাদের কারখানাগুলো, সেক্ষেত্রে পোশাকের দাম ক্রেতারা কতটুকু বাড়িয়েছেন? না, একেবারেই না, আনফর্চুনেটলি একেবারেই না। দেখুন, রানা প্লাজা ধসের পরে বাংলাদেশের দিকে মানে কমপ্লেন্স ইস্যুতে অনেক ডাকঢাক হয়েছে, অনেক কিছু আলোচনা হয়েছে, অনেক হাইলাইট হয়েছে, প্রচুর ফ্যাক্টরি বন্ধ হয়েছে, তখন প্রচুর কমপ্লেন্সের ইস্যুতে প্রচুর ফ্যাক্টরি বন্ধ হয়েছে, নতুন করে চালু হয়েছে, এবং অ্যাকর্ডের এই পরামর্শ অনুযায়ী কাজ করতে গিয়ে অনেক টাকা, হিউজ ইনভেস্টমেন্ট করতে হয়েছে, প্রত্যেকটা ফ্যাক্টরিতে প্রত্যেকটা মালিককে অনেক টাকা ইনভেস্ট করতে হয়েছে। কিন্তু আনফর্চুনেটলি ওই পরিমাণে আমরা হয়তো ভ্যালু এডিশন যেটা বা প্রাইস এডিশনের যে ব্যাপারটা, সেটা আসলে হয়নি, আনফর্চুনেটলি হয়নি। এটা গ্লোবাল ক্রাইসিস বলতে পারেন। ক্রাইসিসটা কেটে গেলে আমরা আমাদের জায়গা থেকে হয়তো ঠিক হয়ে যাবে। আমরা কিছু কিছু ক্ষেত্রে হয় কি, আমরা একটু ভয় পেয়ে যাই যে প্রাইসটা বাড়াতে গেলাম, বায়ার হয়তো বললো যে প্রাইস বাড়ালে আমি তোমাকে অর্ডার দিব না, অর্ডার করার মতো আরও অনেক লোক আছে, আমরা ওই সময় হয়তো কিছুটা ভয় পেয়ে যাই। এখন সময় আসছে এই ভয় থেকে হয়তো একটু উঠে আসার। ভয় পেলে চলবে না। যেমন আমার জায়গা থেকে যদি আমি স্ট্রংলি বিলিভ করি যে না, আমার এই প্রাইসটা এটাই হওয়া উচিত, রিজনেবল, দেশের যে কস্টিং যেটা দাঁড়াচ্ছে, আমাদের ওভারহেড কস্টিং যেভাবে দাঁড়াচ্ছে, সেই অনুযায়ী আমরা যদি কস্টিং করি, হয়তো আমি কিছু সময় অর্ডার হয়তো কিছু হারাতে পারি, বাট সবাই যদি সবার জায়গা থেকে যদি আমরা স্ট্রিক্টলি যদি আমাদের কস্টিংটা মেনটেন করি, আমার মনে হয় বায়ার প্রাইস দিতে বাধ্য, তারা দিবে, তারাও দিবে। তারাও আসলে কখনো মানে এটা জাস্টিফিকেশনের ব্যাপার, তারা কীভাবে জাস্টিফাই করবে যে আমি যে প্রাইসটা বলছি এটা ঠিক কিনা। তারা হয়তো 10 জনের সাথে চেক করছে, চেক করে দেখলো যে প্রাইস কম পাচ্ছে, তখন তাকে দিয়ে দিচ্ছে। কিন্তু আমরা যদি সবাই যদি মিলিতভাবে যদি এই জিনিসটাকে ফেস করার চেষ্টা করি যে না, আমার জায়গা থেকে আমি নিচে নামবো না, আমার রিজনেবল যে প্রাইসটা আছে আমি ওই প্রাইসেই অর্ডার চাইবো, যদি হয় তো ইয়েস, না হলে নো। বায়ার যেহেতু সেই প্রাইসটা আমাদেরকে দিচ্ছে না, আপনি যেমনটি বলছিলেন, সেই পরিপ্রেক্ষিতে একটু জিজ্ঞেস করি, আমরা শ্রমিকের মজুরি বৃদ্ধি করেছি, ফলে আমাদের এই খাতে আরও একটু সংকটের সৃষ্টি হয়েছে, এই বিষয়টা আমরা অ্যাডজাস্ট করছি কিভাবে? আমি প্রথমে এই জন্য এই কথাটা মেনশন করেছিলাম যে কয়েকটা অন্তরায় অ্যাট এ টাইম চলে আসাতে আমাদের জন্য একটা মানে ক্রান্তিকালীন সময়ের মধ্যে আমরা পড়ে গেছি। হয়তো সময়ে হয়তো ঠিক হয়ে যাবে। মজুরি বৃদ্ধির ব্যাপারটা আসলে কিছুটা যৌক্তিক, মানে যতটুকু যৌক্তিক গভর্নমেন্ট যেটা মনে করেছে যৌক্তিক আমাদের শ্রমিক ভাই বোনদের জন্য, গভর্নমেন্ট ওটাই করেছে। আমাদেরকে এখন এটাকে ধরেই আমাদেরকে সার্ভাইভ করতে হবে, এটাকে ধরেই আমাদেরকে কস্টিং করতে হবে। গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে বলছে না যে তুমি শুধু এখানে লস দিয়ে যাও, তুমি লাভ করার দরকার নেই। আমরা কিন্তু লাভটাকে কাউন্ট করেই আমরা যখন কস্টিং করব, ওইটা আসবে, হয়তো ধাপে ধাপে আসবে। গ্লোবাল ক্রাইসিসের কারণে আমরা হয়তো একটু পিছিয়ে আছি, একটু ব্যাকফুটে আছি, বাট যখন ক্রাইসিসটা চলে যাবে আমাদের এই প্রাইস কিন্তু ইনক্রিজ হবে, সামনের সময়টা চেঞ্জ হবে ইনশাল্লাহ। পোশাক আমাদের রপ্তানির ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখছে আমাদের ইয়াতে, কিন্তু বিশ্ববাজারে আমাদের শেয়ার মাত্র 7.87%। এই সামগ্রিক বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের তো সামনে আরো সুযোগ রয়েছে, সম্ভাবনা রয়েছে এক্সপোর্টের ক্ষেত্রে। সেই লক্ষ্যে আমরা আসলে কিভাবে কাজ করতে পারি? এক্সপোর্টের ক্ষেত্রে মেজর পার্টটা শিপমেন্ট হয় আসলে চায়না থেকে। আমরা সেকেন্ড পজিশনে আছি, কিন্তু আপনি যেটা বলেন 7 পয়েন্ট সামথিং, এটা কিন্তু সেকেন্ড পজিশনের রেটিং, বাট বাকি ফার্স্ট পজিশনে কিন্তু চায়নার পরিমাণ কিন্তু হিউজ। আমরা চেঞ্জ হচ্ছি এখন। আমি একটু আগে যেটা বলেছিলাম যে আমাদের আউটারওয়্যার এখন হিউজ ডেভেলপমেন্ট হয়েছে বাংলাদেশের। জ্যাকেট আগে আমরা টি শার্ট বিক্রি করতাম $2 $3 দিয়ে টি শার্ট বিক্রি করতাম, শুধু $2 $3 দিয়ে টি শার্ট বিক্রি করে আপনি গ্লোবালি অ্যামাউন্টটা, ভলিউমটা ওইরকম হচ্ছে না। কিন্তু এখন যখন আপনি আউটারওয়্যার আসবেন, আউটারওয়্যার দেখা যায় কি জ্যাকেটের কস্টিং $5 $7 $10 থেকে শুরু করে $30 পর্যন্ত পার পিস জ্যাকেট বিক্রি করছি আমরা। তো যখন আউটারওয়্যারটা ডেভেলপমেন্টটা পুরোপুরি আমরা স্প্রেড আউট হয়ে যাবে, তখন কিন্তু ভলিউমটা বেড়ে যাবে। হয়তো এই 7 পয়েন্ট যেটা দেখছেন, এটা বেড়ে হয়তো 10 অ্যাবাভ 10 হয়ে যাবে। স্কোপ আসছে এখনই সুযোগ আমাদের এই স্কোপটাকে গ্রিপ করে নেওয়া। যদি আউটারওয়্যার ডেভেলপমেন্টটা ঠিকভাবে হয়, আমার মনে হয় ভলিউম অনেক বেড়ে যাবে। 7.7 এটা এই জায়গায় থাকবে না, অনেক বেড়ে যাবে। আমরা আগে শুধুমাত্র সস্তার কাজ করতাম, বেসিক টি শার্ট করতাম, এখন কিন্তু আমরা শুধু বেসিক টি শার্ট করি না,
সব এক্সক্লুসিভ আইটেম আমরা করছি। 2030 সালের মধ্যে $100 বিলিয়ন আমরা টাচ করতে চাচ্ছি। বিজিএমইএ এরকম একটা পদক্ষেপ নিয়েছে, তারা বলছে এটা আমরা টাচ করতে পারবো। কত দূর আমাদের অগ্রগতি হয়েছে এই 100 কোটি টাকা ধরতে আমাদের কতটুকু? আমি যদি ভুল না করে থাকি এখন যদি সম্ভবত 50 বিলিয়নের আশেপাশে আছে, আমি শিওর না অ্যাকুরেট ফিগারটা আমি জানি না, বাট সম্ভবত 50 বিলিয়নের আশেপাশে আছে। বিজিএমইএ টার্গেট করেছে 2030 সাল, তার মানে আমাদের হাতে আর 5 থেকে 5.5 বছর আছে। ইম্পসিবল বলবো না, পসিবল এই জন্য আমি একটু আগে যেটা বললাম যে আউটার ওয়্যার যদি ডেভেলপ হয়, হেভি এক্সক্লুসিভ প্রোডাক্ট যদি আমাদের এখানে প্রোডাকশন বেশি হয়, বেসিক থেকে যদি আমরা সরে এসে এক্সক্লুসিভ আইটেম করতে পারি, এটা যদি বেড়ে যায় তাহলে হয়তো সম্ভব। টাফ হবে, কঠিন হবে, বাট সম্ভব। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, অল্প সময় রয়েছে। একদম শেষ প্রশ্ন জানতে চাই যে এই $100 বিলিয়ন ধরার জন্য আমাদেরকে আসলে কিভাবে এগোতে হবে, এবং সেই সাথে জানতে চাই একবারে শুরুতে আমরা বলছিলাম যে কারখানা আমাদের আসলে বন্ধ হতে হতে 2200-তে এসে ঠেকেছে, আর কোনো কারখানা যেন বন্ধ হয়ে না যায় সেই লক্ষ্যে কিভাবে কাজ করতে পারি? আমার প্রথম পয়েন্ট হলো সমন্বয়হীনতা, তো সমন্বয় তৈরি করা। গভর্নমেন্টের যে সেক্টরগুলো আছে, এনবিআর বলেন, কাস্টমস বলেন, ইপিবি বলেন, ভ্যাট বলেন, বিদ্যুতের সেক্টর, গ্যাসের সেক্টর এবং আমাদের বিজিএমইএ, সবাই মিলে যদি সমন্বয় করে যদি কাজ করে, ডেফিনেটলি আমরা এর থেকে উত্তরণের একটা পথ খুঁজে পাবো। সম্ভব। আমরা এর আগে অনেক বড় বড় সমস্যা মোকাবেলা করেছি। 2008 সালে আমরা যে অর্থনৈতিক মন্দার সময়টা পার করেছি, তখন কিন্তু অনেকে অনেক নেগেটিভ কথা বলেছিল যে সব বন্ধ হয়ে যাচ্ছে, শেষ, বাংলাদেশে গার্মেন্টস চলে যাচ্ছে। কিন্তু আল্লাহর রহমতে আমরা কিন্তু এখনও সার্ভাইভ করে টিকে আছি এবং সগৌরবেই টিকে আছি আমরা এখন পর্যন্ত। সময়টা খারাপ যাচ্ছে, বাট যদি সবাই মিলে সমন্বয় করে কাজ করি তাহলে আমার মনে হয় সম্ভব। আমরা যে জন্য বিজিএমইকে সবসময় প্রায়োরিটি দিই, এজন্য যে বিজিএমই একমাত্র সংগঠন যারা কিনা গভর্নমেন্টের সাথে সমন্বয় করে আমাদের এই কথাগুলোকে হাইলাইট করছে, এবং গভর্নমেন্ট কিন্তু শুধুমাত্র বিজিএমইকেই পাচ্ছে যাদের সাথে কথা বলে তারা সব কিছু ঠিকঠাক করছে। গভর্নমেন্টের কিছু পলিসি নির্ধারণের কিছু ক্রাইটেরিয়া থাকে, তারা তখন এই গার্মেন্টসের মালিকদের এই ক্রাইটেরিয়াগুলো বোঝার জন্য বিজিএমইকে ডাকে, অ্যান্ড বিজিএমই থেকে যদি স্ট্রংলি যদি তারা কোলাবোরেট করে যদি কাজটা করে, এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব। আপনার সাথে আশাবাদ ব্যক্ত করছি যে এই লক্ষ্যমাত্রা আসলে আমরা ধরতে পারবো ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আমাকে এটিএন নিউজে ডাকার জন্য। দর্শক, আজ আমরা কথা বলছিলাম শিল্প কারখানায় গ্যাস এবং বিদ্যুতের সংকট নিয়ে। কথা বলছিলাম মোহাম্মদ ইফতেখারুল কামালের সঙ্গে, চেয়ারম্যান স্কাইলার্ক নিট কম্পোজিট লিমিটেড, তার সঙ্গে। আগামী কোনো পর্বে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।